নমস্কার। আজকে নিঃসন্তানহীনতা বা বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি নিয়ে দু চার কথা বলব। বর্তমান বিশ্বে নিঃসন্তান বা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের যে দম্পতিরা থাকে তারা কিন্তু শারীরিক এবং মানসিকভাবে খুব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সাধারণ ক্ষেত্রে আমরা ডাক্তাররা বলে থাকি আফটার ম্যারেজ বা যখন উনি প্রেগনেন্সি প্ল্যান করছেন তারপর কিন্তু 1 বছরের মধ্যে যদি উনি প্রেগনেন্ট না হন তাকে কিন্তু আমরা বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি বলে থাকি। আবার এই বন্ধ্যাত্বকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে দুটো ভাগে ভাগ করি, প্রাইমারি, সেকেন্ডারি। প্রাইমারি বলতে সাধারণ ক্ষেত্রে যখন নিউলি ম্যারিড কাপেলদের 1 বছর পরও প্রেগনেন্সি না আসে, যে ক্ষেত্রে উনি চাইছেন এবং কোনো কন্ট্রাসেপশন বা জন্ম নিয়ন্ত্রক কোনো পদ্ধতি অবলম্বন করেন না, আর যদি দেখা যায় প্রথম সন্তান হওয়ার পর একইভাবে কোনো কন্ট্রাসেপশন ব্যবহার না করে উনি চাইছেন কিন্তু তারপরও 1 বছর, আর যদি 35-এর ওপর বয়স হয় নারীদের, সেক্ষেত্রে 6 মাসের চেষ্টা করার পরও কোনো সন্তান মানে প্রেগনেন্ট হচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি আমরা ইনফার্টিলিটি বলে থাকি। আর এই বন্ধ্যাত্বের কারণ জানতে গেলে অনেক রকমই কারণ থাকে। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা মেডিকেল টার্মিনোলজিতে যে ক্ষেত্রে পুরুষদের 40% দায়ী করা হয়, সেখানে নারীদের কিন্তু 40% দায়ী করা হয়। আর বলা হয় যে 10% কিন্তু উভয়েই দায়ী থাকে। আর 10% বলা হয় যে কোনো কারণ জানা যায় না। কিন্তু প্রপার যদি ট্রিটমেন্ট করা যায় প্রায় 90% এরকম দম্পতি কিন্তু প্রেগনেন্ট হতে পারেন। আর যেটা বললাম যে 10% কোনো কারণ জানা যায় না, ওটাও কিন্তু প্রপার ট্রিটমেন্ট করলে প্রায় 10 জনের মধ্যে আমরা দেখে থাকি 4 জন কিন্তু প্রেগনেন্ট হয়ে যায়। বিভিন্ন কারণ থাকতে পারে বন্ধ্যাত্বের, সেই কারণগুলো প্রপার জানতে হয় এবং প্রপার ট্রিটমেন্টের মধ্যে যদি থাকা যায় তাহলে কিন্তু নিঃসন্তান দম্পতি কিন্তু সন্তান সুখ লাভ করে। এবারে কারণগুলোর জন্য আমরা সাধারণ আমাদের পেশেন্ট যখন আসে আমরা কিছু কমন ব্লাড টেস্ট দেই, কিছু হরমোনাল অ্যানালাইসিস করা হয়, আলট্রাসোনোগ্রাফি দেওয়া হয়, পুরুষদের ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস করা হয়। এগুলোর মাধ্যমে কিছু সমস্যা ধরা পড়ে, আবার কিছু ক্ষেত্রে সমস্যা ধরা পড়ে না, তখন আরও কিছু অন্য ট্রিটমেন্টে পাঠানো হয়, মানে ইনভেস্টিগেশন করা হয়। তো যে সমস্যা ধরা পড়ে সেগুলো তখন সেভাবে ট্রিটমেন্ট করা হয়। সাধারণ ক্ষেত্রে যে কারণগুলো হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেয়ে থাকি, কিছু সিস্টেমিক কারণ থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে যদি মহিলার বয়স 35-এর বেশি হয় তখন ইনফার্টিলিটি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। যদি খুব ওবেস পেশেন্ট হয়, খুব অ্যানিমিক হয়, ম্যালনিউট্রিশন থাকে, সিস্টেমিক কোনো অসুখ থাকতে পারে পেশেন্টের, ক্রনিক কিডনি ডিজিজ থাকতে পারে, ক্রনিক হার্ট ডিজিজ থাকতে পারে, পেশেন্ট যদি ডায়াবেটিস মেলাইটাস আক্রান্ত হয়ে থাকে বা টিউবারকুলোসিস আক্রান্ত হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। এছাড়া বিভিন্ন সাইকোলজিক্যাল প্রবলেম থাকে, খুব মানসিক স্ট্রেস, সেটা ফ্যামিলিগত হতে পারে, পার্সোনাল হতে পারে, কোনো অ্যাডিকশানের শিকার হয়, কোনো আসক্তি থাকে পেশেন্টের, সেটা অ্যালকোহল, স্মোকিং বা ক্যাফিন জাতীয়। এছাড়া বিভিন্ন এন্ডোক্রিনাল সমস্যা থাকতে পারে, কোনো হরমোনাল ডিসব্যালেন্স থাকতে পারে। সাধারণ ক্ষেত্রে যে হরমোনগুলো আমাদের দেখা হয় FSH, LH, প্রোল্যাকটিন, ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, এগুলো সাধারণ ক্ষেত্রে দেখা হয়, থাইরয়েড দেখা হয়। এছাড়া বিভিন্ন ইমিউনোলজিক্যাল সমস্যা থাকে, সেগুলোও দেখা হয়।
পিসিওএস থাকতে পারে, কোনো পেশেন্টের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকতে পারে, তার ট্রিটমেন্ট করতে হয়। এছাড়া কিছু মহিলাদের অ্যানিভুলার সাইকেল হয়, যে ক্ষেত্রে কোনো ওভাম তৈরি হচ্ছে না। এছাড়া জেনিটালিয়া অনেক সমস্যা থাকতে পারে, সেটা ভ্যাজাইনাল কোনো সমস্যা হতে পারে, সার্ভাইকাল হতে পারে, ইউটেরাইন হতে পারে, ফ্যালোপিয়ান টিউবেরও হতে পারে, আবার ওভারিরও হতে পারে। ভ্যাজাইনাইটিস, সার্ভিসাইটিস, ভ্যাজাইনিসমাস, ইউটেরাইন ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস, চকোলেট সিস্ট পাওয়া যায় কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে টিউবাল ব্লকেজ পাওয়া যায়, কিছু ক্ষেত্রে বারবার একটোপিক প্রেগনেন্সি বা টিউবাল প্রেগনেন্সি হয়, অ্যাবর্শন হচ্ছে। কিছু ক্ষেত্রে কিছু পিটুইটারি হরমোনের কিছু সমস্যা দেখা দিতে পারে, হাইপোথ্যালাসমের সমস্যা দেখা দেয় কিছু ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ পিআইডিও পাওয়া যায়। এরকম বহু সমস্যা থাকতে পারে। পুরুষদের ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস করে সেখানে সিমেন কাউন্ট অনেক সময় কম পাওয়া যায়, কোনো ইরেগুলারিটি পাওয়া যায়, টেস্টিকুলার বিভিন্ন অসুখ পাওয়া যায়, এবং এই সিস্টেমিক অসুখ পুরুষ মহিলা যে কারোর ক্ষেত্রে হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু বন্ধ্যাত্ব পাওয়া যায়। তো এক্ষেত্রে কি করা হয়? এক্ষেত্রে আমরা এলোপ্যাথি ট্রিটমেন্টের মধ্যে যদি কেউ করাতে চায়, বেশিরভাগ ক্ষেত্রে ইন্ট্রা ইউটেরাইন ইনসিমিনেশন করা হয়, ইন্ট্রাভিট্রো ফার্টিলাইজেশন করা হয়, ইন্ট্রাসাইটোপ্লাস্টিক স্পার্ম ইনজেকশন, এসব বিভিন্ন মেথড নেওয়া হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই যে মেথডগুলো এলোপ্যাথি সিস্টেমে, সেক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আনসাকসেসফুল হয় এবং অনেক খরচ সাপেক্ষ, এবং কাপেলরা বারবার এই সিস্টেমটা নিতে থাকে। যে ক্ষেত্রে দেখা যায় যে অনেক 35-এর উপর বয়স হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেক্ষেত্রে এই সিস্টেমের মাধ্যমে কিন্তু আনসাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি বিকল্প ট্রিটমেন্ট হিসাবে অনেক বেটার কাজ করে এবং সাকসেস রেট অনেক বেশি থাকে এবং খরচ কিন্তু খুব কম থাকে। এক্ষেত্রে হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে আমাদের কাছে এলে আমরা সাধারণ ক্ষেত্রে কাপেলদের কিছু অ্যাডভাইস দিয়ে থাকি, প্রপার কেস টেকিং করা হয়, হিস্ট্রি নেওয়া হয়, ওনার বিভিন্ন হ্যাবিট, ওনার পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, এগুলো দেখা হয়। এর মাধ্যমে টোটালিটি অফ সিমটমের মাধ্যমে যে মেডিসিন আছে সেই মেডিসিন কিন্তু প্রেসক্রাইব করা হয়, এবং উনি যদি প্রপারভাবে ট্রিটমেন্ট নেন তাহলে কিন্তু 100% যে উনি প্রেগনেন্ট হয়ে যান, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। সাধারণত যে ওষুধগুলো হোমিওপ্যাথিতে আসে, যে কোনো কিছু ওষুধ আসতে পারে কেস্টিং করে, সাধারণ ক্ষেত্রে যে ওষুধগুলো আসে, থুজা অক্সিডেন্টালিস এই ওষুধটা আসতে পারে, ক্যালকেরিয়া কার্ব আসতে পারে, লাইকোপোডিয়াম আসতে পারে, কোনিয়াম ম্যাকুলেটাম এই ওষুধও আসতে পারে, ফলিকুলিনাম, পালসেটিলা এগুলো আসতে পারে, ন্যাট্রাম সালভ আসতে পারে, সিপিয়া আসতে পারে, বোরাক্স, অরাম, এই সব ওষুধগুলো আসতে পারে। এছাড়াও অনেক ওষুধ আসতে পারে। কেস্টিংয়ের মাধ্যমে দেখা হয়, যে ওষুধ আসে সেটা প্রেসক্রাইব করা হয়, নির্দিষ্ট টাইম পরে ফলো আপ নেওয়া হয়, যদি ওষুধ চেঞ্জ করতে হয় সেটা করা হয়, নির্দিষ্ট টাইম পর্যন্ত যদি পেশেন্ট সময় দেয় এবং দেখায় এবং প্রপার গাইডলাইন ফলো করে, তাহলে কিন্তু প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা 100% থাকে। যে অ্যাডভাইসগুলো সাধারণ ক্ষেত্রে দেওয়া হয়, যেটা দেখা যায় যে কাপেলদের জানতে হয় যে একটা মহিলার সাধারণ ক্ষেত্রে 28 দিন মাসিকের সাইকেল বা মেনস্ট্রুয়াল সাইকেলটা চলতে থাকে, তার মাঝামাঝি সময় প্রায় 14 দিনের মাথায় ওভুলেশন হয়, ওভাম তৈরি হয় ওভারি থেকে।
ওভাম সাধারণ ক্ষেত্রে 12 থেকে 24 ঘন্টা বেঁচে থাকে। তো যদি ওই কাপেল এই ওভুলেশনের 3 দিন আগে বা ওভুলেশনের 1 দিন পর এই সময়কালের মধ্যে সহবাস করেন, সেক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই সময়কালটাকে জানতে হয় ওনাদের। এছাড়া কিছু জেনারেল অ্যাডভাইস দেওয়া হয়, সুষম খাওয়ার কথা বলা হয়, ওজন কন্ট্রোল কিভাবে করা যায় সেটা বলা হয়। কিছু যদি অ্যাডিকশান থাকে, অ্যালকোহল বা স্মোকিং বা ক্যাফিন জাতীয় কোনো ড্রিঙ্ক, তো সেগুলোকে অ্যাভয়েড করতে বলা হয়। নিয়মিত শারীরিক যোগাসন বা ব্যায়াম করা উচিত। আবার একইভাবে খুব বেশি হেভি এক্সারসাইজটা কিন্তু অ্যাভয়েড করতে বলা হয়। এছাড়া যদি পেশেন্টের কোনো মানসিক চাপ বা কোনো কিছু থাকে, সেক্ষেত্রে মেডিকেশান, যোগা, কাউন্সিলিং এগুলোর হেল্প নিতে বলা হয়। এভাবে কিন্তু যদি অ্যাডভাইস নেন এবং চলেন এবং প্রপার হোমিওপ্যাথি ওষুধ খায়, তাহলে আমরা কিন্তু আমাদের চেম্বারে প্রায় দেখে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু 100% নিঃসন্তান দম্পতিরা কিন্তু সন্তান সুখ লাভ করে।